450 বছর পরে সুপ্ত আগ্নেয়গিরি আবার জায়গা উঠছে। আগস্ট বাংলাদেশের শোকের মাস হলেও সুখের মাসে পরিণত করবে। জলে বসবাস করে আপনি কুমিরের সাথে পাঙা নিবেন, এটা কিন্তু সম্ভব না। স্পষ্টত রাষ্ট্রপতির গেম ওভার। সো দ্যাট চ্যাপ্টার ইজ ওভার। এটাই তো এনাফ ভাই, এখানে ফুল স্টপ না, আরো তো আছে সামনে, কিন্তু মাইনা নিতেই হবে। মাইনা না নিয়ে কোনো উপায় নাই। লেখা রাখেন ভাই, লেখা রাখেন, এই দেশে নতুন ইতিহাস রচনা হবে। মানুষ তো এক ঢেলে দুই পাখি মারে, এরকম কথা শুনেছে তাই না? আর ডক্টর ইউনূস এক ঢেলে তিন পাখি মেরেছে। তো ডক্টর ইউনূস সরকার যা করলো, পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতাধর এমন কোনো ব্যক্তি নাই যে এই কাজগুলো করতে পারে। মানে গেঁচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসলো। আমরা এই মুহূর্তে যে তথ্যটা পেলাম যে শুধু একজন নয়, আমরা একটা কথা বলে থাকি যে লুবে পাপ পাপে মৃত্যু। তাই আজকে এখানে দেখা গেছে অনেক বড় বড় পজিশনের, এবং তারাও তাদের কাজকর্মের অপরাধের শাস্তি পাবে। এবার বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে আচ্ছা মতো থাবড়িয়েছে, একেবারে থাবড়িয়ে গাল লাল করে দিয়েছে জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির। একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদকে এইভাবে থাবড়াতে পারে, একেবারে গাল লাল করে দিতে পারে, এটা আসলে ইতিপূর্বে জানাই ছিল না। আমরা ইতিপূর্বে মারামারি দেখেছি, কিল ঘুষি দেখেছি, তাতে থাবড়ানো না, একেবারে রীতিমতো মাটির নিচে গিয়ে ফেলেছেন। হঠাৎ রাজনীতিতে 1-11 পদধ্বনি, রাজনীতিতে এই পদধ্বনি নিয়ে মুহূর্তের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। রাজনীতি নড়েচড়ে বসেছে, সমগ্র জাতির তীক্ষ্ণ দৃষ্টি কি ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভালো লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলছেন ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের মেসেজ তিনি বলেছেন, সঠিকভাবেই বলেছেন, কিন্তু সাথে সাথেই একটু ধাক্কা লাগে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো আর এই নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রোডাক্ট না। অন্তত দুইজন তারা আগের ধারাবাহিকতা আছেন দুটি গুরুত্বপূর্ণ পজিশনে। একটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। তো ওয়াকারুজ্জামান তো তার প্রমাণ করে দিয়েছেন 5ই আগস্ট, তার যেই নেতৃত্বে একটা বন্দোবস্ত, যে একদিকে নতুন একটি রাষ্ট্রীয় ব্যবস্থায় সব কিছু সম্পাদন করা, সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করা, অন্যদিকে শেখ হাসিনাকে পার করা, এই গুরুত্বপূর্ণ পট পরিবর্তনে তার একটা ঐতিহাসিক ভূমিকা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু শাহাবুদ্দিন একেবারেই দলীয় বিবেচনায়, তখন অনেক আওয়ামী লীগাররাও অবাক হয়েছে যে তাদের মধ্যে এত জ্ঞানী গুণী বিদ্বান ত্যাগী লোক দলে এবং দলের বাইরে থাকার পরেও শাহাবুদ্দিনকে নিয়েছেন শুধুমাত্র আনুগত্যের কারণে, যে তিনি শেখ হাসিনা যা বলবেন শাহাবুদ্দিন তাই করবেন। এক অর্থে কর্মী ছিল। এমনও তো তিনি নিজেই বলেছেন যে আমি পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম, জাস্ট রাষ্ট্রপতি হওয়ার একদিন কি দুদিন আগে। তো সেরকম একটা অবস্থা দেখেন, একেবারে কর্মী, তাকে বানিয়েছেন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি এখন এই পট পরিবর্তনকে বলছে যে একটা ফ্যাসিবাদের উত্তরণ। এটা শেখ হাসিনার জন্য একটা নির্মম একটা পরিণতি তাকে দেখতে হলো, যে তার হাতে গড়া এই রাষ্ট্রপতি বা তার হাতে নিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে বলছে যে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। তার মানে ফ্যাসিবাদ শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করছে, এটা তো পরিষ্কার। অনেক কিছু বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম এবং আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। তিনি আজকে বাণীতে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে এই কথা বলছেন। তাহলে আপনি বোঝেন যে আজকে শেখ হাসিনা অবস্থান কোথায় দিয়ে দাঁড়ালো, যে তার নিযুক্ত রাষ্ট্রপতি আজকে এই কথা বলছেন। হ্যাঁ, বলতে পারেন যে উনার তো আসলে এটা ছাড়া উপায় নেই, যেমন চৌধুরী আব্দুল আল মামুন সম্পর্কে বলছে যে কি করবে বেচারা, প্রাণ বাঁচাতে এটা করছে। তো এখন শাহাবুদ্দিনও এটা বলতে পারে তারা, কিন্তু ইতিহাস তো বড় নির্মম। এটা রেকর্ড হয়ে থাকলো হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজকে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেই বলছেন যে আগের যে রেজিমটা ছিল সেটা একটা ফ্যাসিবাদী রেজিম, আর সেটা থেকে উত্তরণ হয়েছে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ গণতন্ত্র কায়েম করতে হবে, ঘুষ দুর্নীতি লুটপাট মুক্ত সমাজ কায়েম করতে হবে, রাষ্ট্র কায়েম করতে হবে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটাও আজকে শেখ হাসিনাকে দিল্লিতে বসে শুনতে হচ্ছে। দর্শক, মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিছে, 111 এর পায়ের আওয়াজ পাওয়া যায়, 111 এর আওয়াজ পাওয়া যায়, উনি এরকম একটা স্ট্যাটাস দিছে।
মাহফুজ আলম হঠাৎ এই স্ট্যাটাসটা দিল কেন? কোনো কিছু আওয়াজ পাইছেন নাকি? আওয়াজ পাইতে পারে। এমন হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিরক্ত হইয়া, সে যেহেতু তার এখন কাছের লোক, বলছে দেখো আমার আর ভালো লাগতেছে না, আমার মনে হয় আর্মির ক্ষমতাটা দিয়ে দিই। 111 সরকার যে ভুলগুলা করছিল ওই ভুলগুলা না কইরা আমরা ক্ষমতায় থাকি, আর্মিকে দেশটা দিয়ে দিই, তাহলে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ এখন তো কেউ কারো কথা শুনতেছে না। এরকম হয়তো প্রাইভেট আলাপ হয়েছে, ওই আলাপ থেকে বয়স কম তো অ্যাডভান্স দিয়ে দিতে পারে। আবার এটাও হইতে পারে একটা হুমকি, কিন্তু হ্যাঁ এটা হুমকি হিসাবেও নিতে পারেন যে দেখো বেশি তেরিবেরি করবা, ওরকম একটা 111 সরকার আইনা আমরা চুপচাপ বসে থাকুন, তখন কি করবা? আর 111 সরকার যেটা আসবে, মনে করেন আর্মি যদি আসে, তাদের সঙ্গে তো বোঝাপড়া করেই আসবে, তাই না? কেমন বোঝাপড়া? এই যে জুলাই গণ অভ্যুত্থান গত 1 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল 36 দিনে, সেই আলাপটা তো হবেই। সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে, এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে, এবং গত 6-7 মাস ওই যে মিনি সংসদে বৈশাখ যেসব আইন পাশ করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে, যেসব সংস্কার করা হয়েছে, সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিলপত্র হবে, তাই না ভাই? একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি 111 সরকার আসে। আগে কিন্তু ওই যে 111 সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল, বুঝছেন? ওরকম কিছু হইতে পারে কিনা, এরকম কিছু আওয়াজ দিল কিনা, অথবা ভয় দেখাইলো কিনা, এগুলো কিন্তু ভাববার ব্যাপার। একেবারেই তো পোলাপান না ভাই, যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওরে পোলাপান ভাবলে ভুল করুম আমরা, হ্যাঁ ভুল করুম। ও উপরে যতখানি দেখতে মিস্টার মাহফুজ সাহেব, মাটির নিচে আরো অনেক, মাটির নিচে আরো বেশি আছে ভাই তার, হ্যাঁ শিকড় অনেক লম্বা, বুঝেন না কেন? সবাইকে সাবধান করা হয়েছে, সাবধান হওয়া উচিত তো ভাই। আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই না আমার বনিয়ামিন সাহেবের কথা মনে পড়ে। হ্যাঁ সত্যি কথা, মিস্টার বনিয়ামিন অনেক বড় ইউটিউবার, উনি একটা কথা বলেন, চদু জনতা। অনেক জিদ করে এই কথাটা বলে, অনেক রাগে বলে, কিন্তু হ্যাঁ বলে এই চদু জনতা কোনোদিনই বুঝবে না। আসলে আমরা বুঝতে চাই না, আমাদেরকে না বারবার বোকা বানানো হয়। গত 50 বছর আমাদেরকে চদু বানানো হয়েছে। কেন কথাটা বললাম জানেন? এই দেশের রাজনীতি কি জানেন? শত্রুর শত্রু আমার বন্ধু। হ্যাঁ মনে করেন আপনারা দুজনের শত্রু, আমি যে কোনো একজনের সাথে হাত মিলাই নিলাম, নিয়া দুজন এক হইয়া ওই যে আপনার শত্রুকে কাবু করলাম। এই রাজনীতিটাই এই দেশে গত 54 বছর হয়ে আসতেছে। প্রমাণ চান? প্রমাণ আপনাদের কাছে আছে, আমি শুধু মনে করায় দিই। দেখেন, যারা বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে, যারা বলতো এরা রাজাকার, যারা রাজাকার বইলা ফাঁসি দিল এতগুলো মানুষকে, তারাই কিন্তু এই দেশে সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে। হ্যাঁ নাহলে সরকার গঠন করতেই পারে না। জামাতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না ভাই? করছে তো, তাই না? দেখছেন কেন? ওই টাইমে বিএনপি তার শত্রু, বিএনপিকে কাবু করতে হবে। দেখেন বিএনপিকে কাবু করার জন্য নিজের আদর্শ থেকে বাইর হয়ে গেল। ওই যে রাজাকার, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে, এটা বাইরে যায় জামাত ইসলামের সাথে হাত মিলাইয়া, হেজাব কইরা, হাতে তসবি নিয়া শেখ হাসিনা সরকার গঠন করছে তো ভাই, আমরা এটা দেখছি তো। আবার দেখেন এই জামাতে ইসলামের সাথে এই বিএনপি কি সরকার গঠন করে নাই? করছে। কারণ ওই যে ওইখানে ওই একই অঙ্ক, শত্রুর শত্রু আমার বন্ধু। আওয়ামী লীগকে কাবু করতে হবে, এখন শত্রুর সাথেই বন্ধুত্ব কইরা নিয়া ওকে কাবু করা হোক। দেখছেন বনিয়ামিন যে বলতো আমাদেরকে চদু, হ্যাঁ আমরা চদু। দেখেন ওনারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য একে অপরকে ব্যবহার করতেছে, শত্রুকে বন্ধু বানাইতেছে, বন্ধুকে শত্রু বানাইতেছে। এই রাজনীতি করতে করতে 2025 চলে আসলো। এখানে ওই যে শত্রুর শত্রুকে বন্ধু বানায়া রাজনীতি করা হয়, আমাদেরকে চদু বানানো হয়। কিন্তু আমরা কি সারা জীবন চদু থাকবো? না না না, সারা জীবন চদু থাকতে পারি না। আমাদের প্রত্যেকটা ভোটকে সম্মান জানাবার জন্য পিআর সিস্টেম চালু করতে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ ভাই, আমাদের প্রত্যেকের ভোটের যদি মূল্যায়ন করে, আর আমরা যদি সচেতন হই, আমরা যদি নিজেকে বিক্রি না করি, আমরা যদি সিঙ্গারা, হালুয়া, রুটি, বিরিয়ানির লোভে না পড়ি, আমরা যদি আমাদের সঠিক নেতাকে বাইছা না নিতে পারি, তাহলে ভাই দুর্ভাগ্য না ভাই? দুর্ভাগ্য। কিন্তু এই দুর্ভাগ্য মেনে নেওয়া যাবে না, একদমই না। ঘোষণাপত্র আসতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দক্ষিণ প্লাজায় থাকবেন সংসদ ভবনের, সেখানে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আর এই ঘোষণাপত্র কি, এটা তো আলোচনা হয়েছে আমাদের। আর এই ঘোষণাপত্রতে কি কি থাকতে যাচ্ছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি। জনগণ তো আর আগের মতো চদু নাই ভাই, চদু নাই। জনগণ এখন শেয়ানা। নির্বাচন দেখ এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক, দেখবেন জনগণ ঠিকই তাদের নেতাকে বাইছা নিবে। সত্যি বললাম, নিরপেক্ষ নির্বাচন যদি হয়, লেখা রাখেন ভাই, লেখা রাখেন, এই দেশে নতুন ইতিহাস রচনা হবে। দর্শক, চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে একজন ব্যক্তি আসেন, সাদামাটা সাধারণ পোশাক। তিনি সেখানে ওঠেন, রুম ভাড়া নেন, রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। কিন্তু সকালবেলায় অনেক ডাকাডাকি করেও তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখা যায় যে তিনি বিছানায় চিত হয়ে শুয়ে রয়েছেন। তার মাথাটা বালিশের নিচে এবং বালিশে পুরো রক্ত বমিতে ভরা। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখছেন। তাহলে কথা হচ্ছে যে তিনি মরে পড়ে রয়েছেন এবং তার মৃতদেহের পাশে বালিশ এবং বালিশে রক্ত বমি।
পুলিশকে খবর দেওয়া হলো, ক্লাবের রেজিস্ট্রি খাতা চেক করা হলো, চেক করে দেখা হলো যে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল হারুনুর রশিদ। যে হারুনুর রশিদের বর্ণাঢ্যম ইতিহাস, যে হারুনুর রশিদ মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, এবং তাকে শেখ হাসিনা আগের আমলে নিজে সেনাবাহিনীর প্রধান বানিয়েছেন। তারপরে আরো অনেক কাহিনী, ডেস্টিনি কেলেঙ্কারি, ৪৫ লক্ষ গ্রাহকের টাকা আত্মসাৎ, আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ, সব মিলিয়ে তার এই সম্পূর্ণ কেরিয়ার রহস্যবৃত। তিনি মারা গেছেন ঠিক আছে, কিন্তু মৃত্যুর সঙ্গে বালিশের উপরে বমি, বমির সঙ্গে মিলানো রক্ত। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা? আমরা আমার এই আলোচনায় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। ২০০০ সালের ২৪শে ডিসেম্বর যখন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মোস্তাফিজ অবসরে যান, তারপর শেখ হাসিনা এই হারুনুর রশিদকে সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন, এবং মুক্তিযুদ্ধের সময় এই হারুনুর রশিদ তার সাহসিকতার জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। এবং সেনাবাহিনী থেকে অবসরের পর হারুনুর রশিদ ডেস্টিনি গ্রুপের সভাপতি হন, এবং সভাপতি হওয়ার পরে এই ডেস্টিনি গ্রুপের সঙ্গে তিনি নানা রকম জালিয়াতি, দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়, কিন্তু কোনো এক জাদুর কাঠির বলে তাকে কখনোই তেমন একটা কারাবরণ করতে হয়নি। এবং তিনি সবসময় এই ১৪-১৫ বছরের যে লাস্ট আওয়ামী লীগের শাসন, এই আওয়ামী লীগের শাসনের সঙ্গে তিনি এটার অনুকূলে চলতেন, এবং কাকতালীয়ভাবে এই বর্তমান ইউনূস সরকারের সঙ্গেও তিনি মিল রেখে চলতেন। ফলে এই সরকারের আমলেও মৃত্যুর আগ পর্যন্ত তাকে তেমন কোনো শাস্তি পেতে হয়নি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ডেস্টিনির এই যে ৪৫ লক্ষ গ্রাহকের সঙ্গে জালিয়াতি করা হলো এই LLM নাকি একটা বিজনেস সিস্টেম দিয়ে, এটার কিন্তু সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা সচিব মেজর জেনারেল তারেক সিদ্দিকী, যিনি শেখ হাসিনার সঙ্গে একই হেলিকপ্টারে পালিয়ে যান। এবং সেই সময় এই তারেক সিদ্দিকীর সহযোগী ছিল আরেকজন কর্নেল, যিনি বর্তমানে লন্ডনে আছেন এবং নিজে করে দেশপ্রেমিক দাবি করেন, এবং বর্তমানে তারেক সিদ্দিকীর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। বাট ওই সময় এই কর্নেল এবং এই মেজর জেনারেল তারেক সিদ্দিকী মিলে এই ডেস্টিনিটাকে লুটপাট করে খেয়ে ফেলেছেন। হয়তো কিছু অংশ এই হারুনুর রশিদকে দিয়েছেন এবং রফিকুল আমিনকেও দিয়েছেন। এই ডেস্টিনিটা মূলত আওয়ামী লীগের কুনজরেটার উপর পরেই এটা একদম ধ্বংস হয়ে যায় এবং লুটপাট হয়ে যায়। এরপরে যখন মামলা শুরু হয়, ডেস্টিনি প্রতারণা মামলা, সেই মামলায় ডেস্টিনির ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত সবারই ১২ বছরের উপরে বিভিন্ন মেয়াদে সাজা হয়, এবং যে ডেস্টিনির যে ভাইস চেয়ারম্যান রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ সবাই প্রায় ১২ বছর ৩ মাস জেল ভোগ করে তারা এই ডক্টর ইউনূসের আমলে জামিনে মুক্তি পান। কিন্তু এই সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ একই মামলায় অন্যান্যরা ১২ বছরের বেশি জেল খাটলেও তিনি ১২ বছরের দণ্ড মাথায় নিয়ে সর্বসাকুল্যে গত ১৫ বছরে মাত্র ৫৮ দিন জেলে ছিলেন। অবশ্যই কোনো সন্দেহ নাই যে হারুন একসময় হাসিনার খুব কাছের লোক ছিল, এবং এই কারণেই হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছিল, এবং হাসিনার বিশেষ সুদৃষ্টি থাকার কারণেই সেই ১২ বছরের দণ্ড মাথায় নিয়ে মাত্র ৫৮ দিন সে জেলখানায় ছিল। জেলে যেত, ৫-৬ দিন থাকতো, তারপর সে জামিনে বেরিয়ে যেত। এভাবে দফায় 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 তার জামিনের মেয়াদ বৃদ্ধি পেত একদম মৃত্যুর আগ পর্যন্ত। এবং এই জেনারেল হারুনের আইনজীবী কে ছিল জানেন? আইনজীবী ছিল বিএনপির ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি ছিলেন এই হারুনের আইনজীবী। আমরা ধারণা করেছিলাম যে ইউনূস সরকারের আমলে হয়তোবা ডেস্টিনির প্রতারিত গ্রাহকরা ন্যায় বিচার পাবে। ইউনূস সরকার আসার পর তাকে জেলে পাঠানো হয়, কিন্তু গত ১৫ই জানুয়ারি যখন তাকে জেলে পাঠানো হয় গ্রেপ্তার করে, তখন জেলে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে পাঠানো হয় পিজি হাসপাতালে। পিজি হাসপাতালে নাকি সেখানে হাসপাতালের বাথরুমে তিনি পড়ে যান। তার নাকি এখন পরিবারের সঙ্গে বাসায় থেকে উন্নত চিকিৎসা প্রয়োজন। তারপরে বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি SK তাহসিন আলী, এই দুই বিচারক মিলে একটা মানবিক আদেশ দেন যে তাকে আবারও জামিন দেওয়া হলো। এখন আমি জানি না এই বিচারকরা কারা আর আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কি করে, কিন্তু এই জেনারেল হারুনকে আবার জামিন দেওয়া হলো। বললাম না যে ১২ বছরের দণ্ড মাথায় নিয়ে জেল কাটছে মাত্র ৫৮ দিন। তো এই হারুন মারা গেছে, আল্লাহ পাক বেহেশত নসিব করুক, বাট সে যে একজন দুর্নীতিবাজ এবং প্রতারক এতে কোনো সন্দেহ নাই। তো এখন আমার কথা হচ্ছে যে ডেস্টিনি যারা প্রতারিত, তারা যখন দেখেছে যে কোনো বিচার হচ্ছে না, কি কেউ সুযোগের অপেক্ষায় ছিল? কিংবা কোনো কারণে হোক গোপনে এই চট্টগ্রাম ক্লাবের ৩০৬ নম্বর রুমে তারা জানতো যে সে আছে, ঢুকে তারা এই কাণ্ড চালিয়েছে? এরকম কি হতে পারে যে ফুড পয়জনিং করা হয়েছিল? এরকম কি হতে পারে যে কোনো নেশাদ্রব্য খাইয়ে দিয়েছিল? বা এরকম কি হতে পারে যে তিনি মদ্যপ ছিলেন, তিনি প্রচুর পরিমাণ মদ খেয়েছেন বা ড্রাগ নিয়েছেন? এটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি এটা হত্যা? নাকি প্রতারিত মানুষজন যখন দেখছে যে বিচার পাচ্ছে না তারা, তখন সুযোগ পেয়ে একটা প্রতারককে তারা বাঁচিয়ে রাখেননি? দর্শক, লাশ পাঠানো হয়েছে পোস্টমর্টেমের জন্য। সেই পোস্টমর্টেম রিপোর্ট পেলেই বলা যাবে। তবে একটা লাশ বিছানার উপর চিত হয়ে পড়ে রয়েছে, পাশে হচ্ছে বালিশ, বালিশে হচ্ছে রক্ত মাখা বমি। রহস্য। এই রহস্যের সুরাহা অবশ্যই হবে, কিন্তু সরকার সেই রহস্য জনগণের সামনে প্রকাশ করবে কিনা, সেটাই হচ্ছে আরেক রহস্য। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।